ॐ श्रीगुरुभ्यो नमः। हरिः ओम्। सहनाववतु, सहनो भुनक्तु, सह वीर्यं करवावहै, तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम् तत्सत्। আচ্ছা, গত ক্লাসে মানে গত শনিবারের ক্লাসে হচ্ছে আমাদের সন্ধি শুরু হয়েছে। তো সন্ধি কি, কত প্রকার সেটা তো হালকা ধারণা আমরা পেয়েছি। আম, সন্ধি মূলত হচ্ছে আমরা যখন দুটো শব্দ পরপর বলবো তখন আমাদের উচ্চারণের ক্ষেত্রে আম, প্রথম শব্দটার শেষ অক্ষর আর দ্বিতীয় শব্দটার প্রথম অক্ষর মিলে একটা আম, সন্ধিবদ্ধ হয়ে যায়, অর্থাৎ একটা জোড় বেঁধে যায়। দুটো মিলিত হয়ে হয়তো কখনো কখনো দেখা যায় যে উচ্চারণের খাতিরে সেটা পরিবর্তিত হয়ে যাচ্ছে, আবার কখনো দেখা যায় যে দুটো অক্ষর আলাদা আলাদা যেগুলো ছিল সেগুলো এখন যুক্তাক্ষর হিসেবে আহ, রয়ে যাচ্ছে, নতুন একটা শব্দ গঠন হচ্ছে। তো এই সন্ধির কারণে আমাদের শব্দের যে পরিবর্তন, সেই পরিবর্তনের নিয়মগুলোই হচ্ছে সন্ধির নিয়ম। সন্ধি আমাদের তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। এখন অনেকের মতেই বিসর্গ সন্ধি, বিসর্গ যেহেতু ব্যঞ্জন বর্ণের অন্তর্ভুক্ত তাই বিসর্গ সন্ধি হচ্ছে ব্যঞ্জন সন্ধির অন্তর্ভুক্ত। আপনাদের বইয়েও দেখবেন যে বিসর্গ সন্ধি বলে আলাদা করে না দিয়ে কিছু কিছু ক্ষেত্রে আহ ব্যঞ্জন সন্ধিরই শেষ দিকে বিসর্গ সন্ধি আছে। কিভাবে আছে? যেমন আমাদের আম, যে বই আছে, যে ব্যাকরণ কৌমুদী, কৌমুদীতে কিন্তু আলাদা করে বিসর্গ সন্ধি এই হেডলাইনে আপনি কোনো সন্ধির নিয়ম পাবেন না। তাহলে বিসর্গ সন্ধির নিয়মগুলো কোথায় পাবেন? ওই ব্যঞ্জন সন্ধি যেখান থেকে শুরু হয়েছে তার শেষ দিকে, অর্থাৎ সম্ভবত 30-এর পর বা 30 থেকে বিসর্গ সন্ধির নিয়মগুলো লেখা আছে পরপর। তো এই জন্য হচ্ছে বিসর্গ সন্ধিকে অনেক সময় আলাদা করা হয়, অনেক সময় আলাদা করা হয় না। কিন্তু আমরা জানবো যে সন্ধি তিন রকম: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। তো স্বরসন্ধি আমরা জেনেছি, যেটা স্বরবর্ণের সাথে অন্য স্বরবর্ণের মিলন। আর ব্যঞ্জন সন্ধি তাহলে কি? ব্যঞ্জন সন্ধি হলো আর ব্যঞ্জনের সাথে ব্যঞ্জনের মিলন, তার সাথে স্বরবর্ণ থাকতে পারে, অর্থাৎ স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলন, অথবা ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলন। এটাই হলো আমাদের ব্যঞ্জন সন্ধি। আচ্ছা, তো আম সন্ধির এখানে আছে যে ব্যঞ্জন স্বরে, ব্যঞ্জনে ও স্বরে ও ব্যঞ্জনে ব্যঞ্জনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। ব্যঞ্জনে ও স্বরে, স্বরে মানে এখানে স্বরবর্ণের কথা বলা হয়েছে বা স্বরধ্বনির কথা বলা হয়েছে। তারপর বললো যে ব্যঞ্জন সন্ধির অপর নাম হল সন্ধি। হল সন্ধি এটা আরেকটা নাম। এটা আপনাদের বইয়ের প্রথম দিকে আছে, অর্থাৎ যেখানে হচ্ছে সন্ধির টপিকটা শুরু হয়েছে কৌমুদীতে, সেখানে বলা হয়েছে যে সন্ধিগুলোর আরো কিছু নাম আছে। সেখানের মধ্যে স্বরসন্ধির নাম বলা হয়েছে আচ সন্ধি, আর ব্যঞ্জন সন্ধির নাম বলা হয়েছে হল সন্ধি। এখন এই আচ এবং হল কোথা থেকে আসলো সেটা জানার জন্য হচ্ছে আমাদের আরেকটু আপগ্রেডেড লেভেলের পড়াশোনা করতে হবে, মানে সংস্কৃততেই। তো সেটা জানতে হলে আমাদের হতে হবে, পড়তে হবে যেটা, সেটা হচ্ছে পাণিনির যে মাহেশ্বর সূত্রগুলো আছে। আমরা গুগল, এখন গুগলের যুগ, গুগলে সার্চ করলে পেয়ে যাব যে মাহেশ্বর সূত্র টোটাল হচ্ছে 14টা। এবং এগুলো কোথা থেকে এসেছে, এগুলো কিভাবে এসেছে এবং পাণিনি এগুলোকে দিয়ে কিভাবে ব্যবহার করেছে সেটাও আমি ওখানে পেয়ে যাব। তো মূলত এখান থেকেই হচ্ছে
আমাদের সংস্কৃতের যে বর্ণগুলো সেগুলো এসেছে এমনটা ধরা হয়। ওখানে টোটাল 14টা সূত্র আছে। 14টা সূত্রের মধ্যে কোনটাতে 5টা অক্ষর, কোনটাতে অক্ষর বলছি বা ধ্বনি বলছি, কোনটাতে 5টা, কোনটাতে 3টা, কোনটাতে 4টা, এরকম করে কিছু কোডের মতো আছে। তো সেখান থেকেই হচ্ছে আমাদের এই যে ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ এগুলো সব এসেছে। সেম ভাবে সন্ধি হয়ে কোন বর্ণটার সাথে কোনটা মিলিত হয়ে কিরকম রূপ হবে, সেটাও ওই ওই 14টা সূত্র থেকে, মাহেশ্বর সূত্র থেকেই আসে। তো ওখানে মাহেশ্বর সূত্রগুলো আমরা আহ, যখন দেখব তখন আম, মনে হবে যে কি এলোমেলো করে এই ব্যঞ্জন বর্ণগুলো আছে। তো ওখান থেকেই আসলে এখানে নামটা এসেছে যে আচ সন্ধি বা হল সন্ধি। আচ হলো অ এবং চ এর মাঝখানে, ওখানে যে বর্ণগুলো আছে সেগুলো সব হচ্ছে স্বরবর্ণ। আর হ এবং ল এর মাঝখানে যে বর্ণগুলো আছে সেগুলো সব ব্যঞ্জন বর্ণ। এজন্য স্বরসন্ধিটার নাম হচ্ছে আচ সন্ধি, আর ব্যঞ্জন সন্ধিটার নাম হচ্ছে হল সন্ধি। হল, হল সন্ধি। আচ্ছা, এখন আমরা নিয়মগুলোতে চলে যাই। ব্যঞ্জন সন্ধির কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো আপনারা ব্যাকরণ কণিকাতেও পাবেন, কৌমুদিতেও পাবেন। কণিকাতে কিছু কিছু নিয়ম সংক্ষিপ্ত আকারে আছে বা কয়েকটা এখানে নেই। কৌমুদিতে অনেক বেশি আছে। তো আমরা এখানে দুটোকে মিক্সড করে, দুটো থেকে যে সারাংশগুলো অর্থাৎ যেগুলো লাগে, বেশি ব্যবহৃত হয়, সেগুলো এখানে এনেছি। তাছাড়াও বাকি যেগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারেন। আম, ওগুলো আমরা তো মেইনলি সংস্কৃত জানার জন্য শিখছি এই কোর্সটাতে। তো ওগুলো ব্যবহার হয় না তেমন বলবো না, কম হয়। তো কারো যদি কখনো লাগে ওগুলো ওখান থেকে দেখে নিতে পারবেন। ঘরের নিয়মগুলো সবগুলো আছে কৌমুদিতে, বিশেষ করে সবগুলো নিয়ম পরপর আছে, অনেক ডিটেলসে দেওয়া আছে। আচ্ছা, শুরু করি আমরা। তো ব্যঞ্জন সন্ধির প্রথম নিয়ম এখানে যেটা আছে যে চ কিংবা ছ পরে থাকলে ত বা দ এর স্থানে চ হয়। চ আর ছ বলছি, এখানে হসন্ত আছে। আচ্ছা, তাহলে এই নিয়মটা কি, যে প্রথম শব্দটার শেষে যদি তয় হসন্ত বা দয় হসন্ত থাকে, তাহলে পরের শব্দটার প্রথমে যদি চ কিংবা ছ থাকে, কি হলো তাহলে? আমরা দুটো শব্দ নিব পরপর, প্রথমটা শেষে থাকবে ত হসন্ত বা দয় হসন্ত, আর পরেরটার থাকবে চ কিংবা ছ। তাহলে কি হয়ে যাবে, ওই যে পরের শব্দটার মতো করে যদি চ থাকে তাহলে আরেকটা চ যুক্ত হবে ওই ত কিংবা দ উঠে গিয়ে। আর যদি ছ থাকে তাহলে প্রথম শব্দের ত হসন্ত বা দয় হসন্ত উঠে গিয়ে আরেকটা ছ আসবে। চ হলে চ আসবে, ছ হলেও চ আসবে। মানে ত কিংবা দ উঠে গিয়ে একটা ছ চলে আসবে। তো এখানে উদাহরণ আছে কি, মহৎ যোগ চক্রম, মহৎ চক্রম, তদ যোগ চলনম, তৎ চলনম। মহৎ এটা হচ্ছে খণ্ডতক, সংস্কৃততে খণ্ডত বলে কিছু হয় না। এটার তয় হসন্ত দিয়ে লেখা হয়। বাংলায় খণ্ডত আছে, সংস্কৃততে নেই। আমরা ওটা লিখবো কিভাবে, তয় হসন্ত দিয়ে। তো তয় হসন্ত আছে একটা শব্দের শেষে মহৎ, এর পরের শব্দটা আছে চক্রম। তো সূত্র অনুযায়ী আমাদের মহৎ শব্দের যে তয় হসন্ত সেটা উঠে গিয়ে হয়ে যাবে চ। তাহলে হবে মহৎ, মহৎ। এরপরে আছে চাকরাম, তাহলে দুটো মিলে হবে মাহাত চাকরাম। পরের শব্দটায় দয় হসন্ত আছে, একই রকম ভাবে দয় হসন্তটা উঠে গিয়ে ওখানে একটা চয় হসন্ত আসবে, এবং পরের শব্দ চালনামের সাথে যুক্ত হবে, চয় চ হয়ে যাবে। তৎ যোগ চালনাম আছে, হয়ে যাবে তৎ যোগ চালনাম। দুটো একসাথে হয়ে যাবে, দুটো একসাথে হয়ে কি হবে, তৎ চালনাম। তদ যোগ ছবিহি, তদ, এটার দয় হসন্তটা উঠে গিয়ে হবে চয় হসন্ত। আর পরের যে ছবির ছ আছে সেটার সাথে যুক্ত হয়ে যাবে চয় ছ, তচ্ছবিহি। মহৎ যোগ ছত্রম, মহৎ ছত্রম। তো এই নিয়মটাতে আমরা দেখলাম যে কিভাবে একটা শব্দের পরে ত হসন্ত বা দয় হসন্ত থাকলে এবং পরবর্তী শব্দটায় চ কিংবা ছ থাকলে সেটার দুটো শব্দ মিলে কিভাবে একটা আহ, নতুন শব্দ গঠন হচ্ছে সেই নিয়মটা। দুই নাম্বার যে নিয়মটা সেটা হচ্ছে জ কিংবা ঝ পরে থাকলে ত বা দ এর স্থানে জ হয়। একই রকম প্রথম শব্দটা শেষে থাকবে তয় বা ত হসন্ত বা দ হসন্ত। প্রথম শব্দটা শেষে তয় হসন্ত বা দ হসন্ত থাকবে, পরবর্তী শব্দটাতে থাকবে কি জ বা ঝ। জ বা ঝ দিয়ে শুরু হবে। তখন হবে এটা আহ তখন পূর্ববর্তী শব্দে যে তয় হসন্ত বা দয় হসন্ত সেটা উঠে গিয়ে হবে জ, জয় হসন্ত। যেমন উদাহরণ আছে এখানে উদ যোগ জ্বালাহা, উদ।
এই শব্দটার শেষে যে দয় হসন্ত আছে সেটা উঠে গিয়ে হবে জয় হসন্ত। উজ হয়ে যাবে উজ। তার সাথে জ্বালাহা, তো দুটো একসাথে হয়ে জয় জ হয়ে উজ্জ্বলাহা। এরপর আছে ভাবাত যোগ জীবনম। ভাবাত শব্দের যে তয় হসন্ত সেটা উঠে গিয়ে হবে জয় হসন্ত, তারপর হবে ভাবাত জীবনম। এরপর আছে সরিত জলম, দুটো মিলে হয়েছে সরিত জলম। তৎ যোগ জন্ম, তৎ জন্ম। এগুলোর আরো অনেকগুলো উদাহরণ পাবেন আপনারা বইয়ে, কৌমুদীতে বিশেষ করে। তো নিয়মগুলো একটু এলোমেলো হতে পারে, ওটা একটু খুঁজে নেবেন। আম, আচ্ছা আমি বলে দিব। যেমন কৌমুদীতে এই 1 নাম্বার নিয়মটা এক এক নাম্বারেই আছে। আম, 2 নাম্বার নিয়মটা দুই দুই আছে, পরেরগুলো একটু এলোমেলো আছে। পরেরগুলো আমি বলে দিব কোনটা কত কত নাম্বারে আছে। ওখানে আপনারা আরো উদাহরণ পেয়ে যাবেন, আরো শব্দগুলো। তো ওগুলো ওগুলো একটু দেখে রাখবেন পরীক্ষার জন্য। আচ্ছা, যদি পদের শেষে তয় হসন্ত বা দয় হসন্ত থাকে, এরপর তালব্য স থাকে, তাহলে ত বা দয়ের স্থানে আহ ত বা দয়ের স্থানে দয় হসন্ত হয় এবং তালব্য স এর স্থানে ছ হয়। তো এতক্ষণ আমরা দেখছিলাম যে কোন একটা শব্দের পরে ত বা দ থাকলে সেটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা চেঞ্জ হয়ে একবার চ হয়েছিল আর একবার জ হয়েছিল। এখন দেখলাম যে না, আহ, প্রথম শব্দটার যে শেষ অক্ষর সেটা আর দ্বিতীয় শব্দটার প্রথম অক্ষর দুটোই চেঞ্জ হচ্ছে। কখন চেঞ্জ হচ্ছে? যখন আমরা দেখছি যে একটা শেষে আছে তয় হসন্ত বা দয় হসন্ত, আম, আর পরবর্তী শব্দটা হচ্ছে স, তখন তালব্য স। তখন আমরা কি করব, যে তয় হসন্ত বা দয় হসন্ত তুলে একটা কি আনবো, একটা আহ, চ আনবো। আর পরের শব্দটা স উঠিয়ে একটা কি আনবো, ছ আনবো। আচ্ছা, এখানে এটা ভুল আছে, যে 3 নাম্বারের যে নিয়মটা সেখানে একটু ভুল আছে। যে এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে যে ত কিংবা দ স্থান আহ, কি আছে যে ত বা দয়ের স্থানে দ হয়, দয় হসন্ত হয়। দয় হসন্ত হবে না, এটা চয় হসন্ত হবে। চয় হসন্ত হয়, একটু ঠিক করে নেবেন। চয় হসন্ত হবে। যেমন জাগাত আছে, জাগাত শব্দটার তয় হসন্তটা উঠে গিয়ে হবে জাগাত। জাগাত, একটা চ এসেছে। আর সারানামের শটা উঠে গিয়ে হবে ছারানাম। ছ রা নাম। তো দুটো একসাথে হয়ে হবে জগৎ ছারানাম। একই রকম ভাবে তারপর শরীরম। তাদ শব্দের যে দয় হসন্ত সেটা উঠে গিয়ে একটা চয় হসন্ত আসবে, তাচ হবে। আর শরীরামের যে তালব্য স সেটা উঠে গিয়ে একটা ছ হবে, শরীরম হবে। দুটো একসাথে হয়ে তাৎ শরীরম। তারপর আছে মাহাত যোগ শাকাটাম, মাহাত শাকাটাম। আচ্ছা, এটা হচ্ছে কৌমুদীতে 4 নম্বর নিয়মে আপনারা পেয়ে যাবেন। 3 নাম্বার এখানে যেটা আছে সেটা কৌমুদীর 4 নং। এরপর আছে 4 নম্বর নিয়ম, যদি পদের শেষে তয় হসন্ত বা দয় হসন্ত থাকে, এরপর হ থাকলে তবে ত বা দয়ের স্থানে দয় হসন্ত হয় এবং হয়ের স্থানে ধ হয়। আচ্ছা, এখন কি বললো, যে একটা শব্দের শেষে তয় হসন্ত বা দয় হসন্ত আছে এবং পরবর্তী শব্দটা হ দিয়ে শুরু হচ্ছে, তাহলে ত কিংবা দয়ের স্থানে আহ ওই জায়গাটা কি হবে, একটা হবে। আর পরের শব্দটা যেখানে হ আছে সেখানে একটা ধ এসে যাবে। কিভাবে? উদ শব্দটার শেষে দয় হসন্ত আছে, দয় হসন্তটা কোনো চেঞ্জ হবে না, এটা দ হসন্তই থাকবে। উদ। আর এই যে হতহ, হতহ এর হটা হয়ে যাবে ধ, হয়ে যাবে ধাতহ। তো দুটো একসাথে হয়ে যাবে যে উদ্ধাতহ। একই রকম ভাবে উদ যোগ হারহ। উদ এর দয় হসন্ত এটা ঠিক থাকবে। হারহ এই এটা হয়ে যাবে ধারহ, তখন হয়ে যাবে উদ্ধারহ। মাহাত, তয় হসন্তটা উঠে গিয়ে একটা দয় হসন্ত আসবে, মাহাদ হবে। তার সাথে হাসানামের হওয়াটা উঠে গিয়ে হবে ধাসানাম, তখন হবে মাহাদ ধাসানাম। তারপর একই রকম ভাবে উদ্ধারণম হয়ে যাবে উদ্ধারণম।
এই নিয়মটা হলো কণিকাতে, সরি, কৌমুদীতে 6 নম্বর নিয়ম। 6। আচ্ছা। আচ্ছা, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে জিজ্ঞাসা করবেন যে এই নিয়মটা আমি বুঝতে পারিনি বা এটা কিভাবে হলো। ঠিক আছে। আমরা এখন 4 পর্যন্ত শেষ করলাম, এরপর আছে 5। যদি ল পরে থাকে তাহলে তয় হসন্ত, দয় হসন্ত বা নয় হসন্ত এর স্থানে ল হয়। উদাহরণ আছে কি, যে বৃহৎ যোগ ললাটম, অর্থাৎ দ্বিতীয় যে শব্দটা সেটা ল দিয়ে শুরু হচ্ছে, আর প্রথম যে শব্দটা সেটা শেষ হচ্ছে ত হসন্ত, দ হসন্ত বা ন হসন্ত দিয়ে। তো এখন কি হবে, বৃহৎ শব্দের যে তয় হসন্ত সেটা উঠে গিয়ে একটা ল আসবে, বৃহল হবে, বৃহল। এরপর ললাটমের লটার সাথে যুক্ত হয়ে যাবে। তো দুটো ল পরপর হলে লয় ল আমরা বলি যুক্ত বর্ণ। তো দুটো একসাথে হয়ে যাবে বৃহল ললাটম। তারপর আছে উদ যোগ লিখিতাহা। উদ শব্দের যে দয় হসন্ত সেটা উঠে গিয়ে একটা লয় হসন্ত আসবে, যে উল হবে, উল। আর লিখিতাহা এর ল এর সাথে যুক্ত হয়ে যাবে উল্লিখিতাহা। এরপর আছে মহান যোগ লাভঃ। মহান শব্দটার যে নয় হসন্ত সেটা উঠে যাবে, একটা ল আসবে, মাহাল হবে, মাহাল। তারপর হবে লাভঃ, মহাল লাভঃ। তারপর হচ্ছে ভবান যোগ লভতে, ভবান লভতে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করবেন, যখন নয় হসন্তটা উঠে যাচ্ছে, ন যেহেতু একটা অনুনাসিক বর্ণ, আমরা জানি প্রত্যেকটা বর্গ যেমন ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, এটার যে পঞ্চম বর্ণটা প্রথম থেকে যদি ধরি, যে উয়, ঞ, উয়, ঞ, তারপর হচ্ছে মূর্ধন্য ন, দন্তান্ন ন, আর হচ্ছে ম, এই পাঁচটাকে আমরা নাসিক্য বলতে পারি। ম যদিও নাসিক্যর মধ্যে পড়ে না। তো এই কারণে এগুলো যখন উঠে গেছে একটা চন্দ্রবিন্দু এসেছে। তো মহা, মহা একটা নাসিক্য একটা উচ্চারণ হবে মহা, তারপর লাভ, মহা লাভ। তারপর হবে ভবা লভতে, ভবান লভতে। এভাবে করে। এটা কখন হবে, এটা যখন আম, প্রথম শব্দটা দন্তার ন দিয়ে শুরু হবে, সরি, শেষ হবে, দন্তার ন দিয়ে শেষ হলো আর পরবর্তী শব্দটা ল দিয়ে শুরু হলো, তখন হবে এইটা। এই 5 নম্বর নিয়মটা আছে কৌমুদীতে 12 নম্বরে, 12 নম্বর নিয়ম। আচ্ছা, এরপর হচ্ছে 6 নম্বর নিয়ম। যদি চ কিংবা ছ পরে থাকে তাহলে পদের অন্তঃস্থিত ন, ন স্থানে অনুস্বার হয়, এবং চ স্থানে শ্চ, এবং ছ স্থানে ছ হয়। কি বললো? যদি প্রথম শব্দটার শেষে দন্তার ন থাকে, নয় হসন্ত থাকে, এবং পরবর্তী শব্দটা চ কিংবা ছ দিয়ে শুরু হয়, তখন কি হবে, দন্তার নটা ও দন্তার নয়ের স্থানে অনুস্বার হবে, অনুস্বার। আম, আর চ কিংবা ছয়ের সাথে একটা করে স যুক্ত হবে। পরবর্তী শব্দটা যদি চ দিয়ে শুরু হয় তাহলে তালব্য শয় চ দিয়ে হবে, আর যদি পরবর্তী শব্দটা ছ দিয়ে শুরু হয় তাহলে তালব্য শয় ছ হবে। উদাহরণগুলো দেখলে আমরা বুঝতে পারবো, যে যেমন হাসান যোগ চালি তাহা, হাসান এটা ন দিয়ে শেষ হচ্ছে, নটা উঠে গিয়ে কি হবে, একটা অনুস্বার আসবে, হাসাং হবে, হাসাং বা হাসাম। তারপর হচ্ছে চালি তাহা, চালিতে তাহা হয়ে যাবে চালিতাহা। তো দুটো একসাথে হয়ে যাবে, যে হাসাংশ চালিতাহা, হাসাংশ চালিতাহ। আচ্ছা, আম, সংস্কৃতর যুক্তাক্ষরগুলোর ক্ষেত্রে একটা কথা বলি, যে অক্ষরগুলো যেভাবে আছে, একটা যুক্তাক্ষরে যদি ক এর পর ত থাকে তাহলে ওটা কটা উচ্চারণ হবে, তটা উচ্চারণ হবে। প্রথমে কটা অল্প উচ্চারণ হবে, অর্ধেক, তারপর তটা উচ্চারণ হবে, যেমন রক্ত। আবার এটা তো আমরা বাংলাতেও বলি, আবার কিছু কিছু শব্দ আছে যেটা আমরা বাংলায় বলি। আম, যেমন আমরা যখন ক্ষমা বলি তখন আমরা খ এর মতো উচ্চারণ করি, কিন্তু যখন সংস্কৃত হয় তখন কি হয়, ওইটার যে যে দুটো শব্দ নিয়ে গঠিত হয়েছে, অর্থাৎ ক এবং মূর্ধন্য ষ দুটো আলাদা আলাদা উচ্চারণ হয়। প্রথমে
ক অর্ধেক অল্প, ক তারপর ক্ষ, দুটো একসাথে হয়, তখন আমরা বলি যে ক্ষমা, ক্ষমা। আহ, রক, যদি রক্ষা বলি তাহলে হবে আমরা যে রক্ষমম, রক্ষমম, দুটোই আমরা উচ্চারণ করছি, ক উচ্চারণ করছি, স উচ্চারণ করছি। সেক্ষেত্রে সেভাবে এখানেও যেহেতু তালব্য স, চ বা তালব্য স, ছ আছে, দুটোই একসাথে উচ্চারণ করতে হবে। সাথে এর আগে আম, যে অনুস্বারটা আছে সেটা উচ্চারণ করতে হবে। हसंक्ष, हसंक्ष चलित, चलितः। महान् যোগ ছেদः, महांश ছেদः। তারপর পশ্যन् যোগ চকিতः, পশ্যংশ চকিতः। ধাবন যোগ ছাগः, ধাবংশ ছাগः। এই 6 নম্বর নিয়মটা হচ্ছে কৌমুদীর 14 নম্বর নিয়ম, ওখানে আরো কিছু উদাহরণ আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। আচ্ছা, অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে স্বরসন্ধির যে শব্দগুলো সেগুলো উচ্চারণ করা, মানে স্বরসন্ধির শব্দগুলো আমরা দেখিও বেশি, উচ্চারণ এত কঠিন হয় না। কিন্তু ব্যঞ্জন সন্ধির উচ্চারণগুলো একটু শব্দগুলো একটু কঠিন হয়, আর উচ্চারণটাও একটু করতে দাঁত ভেঙে যায় মতো মনে হয়। তো এগুলো একটু খেয়াল রাখবেন, বিশেষ করে যখন আপনারা কোনো শাস্ত্র পাঠ করছেন বা সংস্কৃততে কিছু পড়ছেন কোনো লেখা, তখন এইগুলোর ক্ষেত্রে একটু ধীরে ধীরে পাঠ করবেন। আমি গল্পের ক্লাসেও বলেছি, যখন কোন একটা শব্দ আপনারা উচ্চারণ করতে পারছেন না বা যুক্তাক্ষর আসছে, সেটা ভেঙে ভেঙে পাঠ করবেন। ভেঙে ভেঙে মানে কিভাবে? এই যে এখানে পাশ্যাং পর্যন্ত আমি আগে বললাম, পাশ্যাং, তারপর তারপর একটা স আসছে, স পূর্ণ হবে না, স, ষ্ট, ষ্ট, ষ্ট। প্রথমে একটা তালব্য স্বর যে আহ, উচ্চারণ সেটা করলাম, তারপর চ করলাম, পাশ্যাং, শ্চ, কি, তাহ। এভাবে করে আলাদা আলাদা করে ভেঙে ভেঙে উচ্চারণ করবেন। আর দুই তিনবার একটা শব্দকে দুই তিনবার একটু উচ্চারণ করলেই দেখবেন ওটা আপনি পাচ্ছেন। আচ্ছা, গেল 6 নং নিয়ম পর্যন্ত, এইটুকুতে কারো অসুবিধা নেই তাই না? 1 থেকে 6। আর একবার একটু দেখিয়ে দিই। এই যে এক, 1 থেকে 6। ঠিক আছে, 1 থেকে 6 প্রবলেম না থাকলে আমরা সাথে চলে যাব। যদি ট কিংবা ঠ পরে থাকে তাহলে পদের অন্তঃস্থিত ন স্থানে অনুস্বার হয়, এবং ট বা ট স্থানে ষ্ট, এবং ঠ স্থানে ষ্ঠ হয়, অর্থাৎ একটা মূর্ধন্য ষ এসেছে। এখন এখানে একটা জিনিস আছে, যেটা হচ্ছে কি অন্তঃস্থিত নয় হসন্ত। আগের গুলোতে আমরা দেখেছি যে প্রথম শব্দের যে নয় হসন্ত, প্রথম শব্দের ত বা দ এরকম করে বলেছে। তো এখানে কেন বলছে না যে একটা শব্দের শেষে যখন নয় হসন্ত থাকে? কারণ একটা যখন শব্দ আমরা যখন মহান বলবো, নটা কিন্তু শেষের শব্দ, এটার ক্ষেত্রে তখন ওই নিয়মটা প্রযোজ্য হয় না, অনুসারের নিয়মটা প্রযোজ্য হয় না। নটা যখন শব্দের মাঝখানে চলে আসে তখন নিয়মটা প্রযোজ্য হয়, যে অনুসার হয়ে যাবে, এটার জন্যই বলেছে। তো দুটোর মানে কিন্তু একই। এটা অন্তঃস্থিত মানে যে মাঝখানের শব্দ হতে হবে, এরকম রুলসটার জন্যই হচ্ছে এখানে এভাবে করে বলা হয়েছে। তো আমরা এখানে দুটো উদাহরণ দেখতে পাচ্ছি, দুটোর উচ্চারণই খুব কঠিন, এবং এগুলো উচ্চারণ করতে আমার প্রত্যেকবারই খুবই বাধে। মহান যোগ ঠাকুরাহা, মহান শব্দের যে ন সেটা অনুস্বার হয়ে যাবে, মাহাং হয়ে যাবে, মাহাং। আর মাহাম হয়ে যাবে। তারপর ঠ যেহেতু আছে, ঠ এর আগে একটা মূর্ধন্য স যুক্ত হবে, ষ্ঠ হয়ে যাবে, ষ্ঠ। আমরা আঙ্গুষ্ঠা যদি বলি, সেই যে ছয় ঠ উচ্চারণ করি সেটা আঙ্গুষ্ঠা। আচ্ছা, তো মহান যোগ ষ্ঠ আহ, যোগ হয়ে হবে আম, মহাংশ ঠাকুরহ, মহাংশ ঠাকুরহ। তারপর আছে চলন যোগ টিট্টি ভাহ, টিট্টি ভাহ। তো ওই চালানের যে নয় হসন্ত সেটা অনুসার হয়ে যাবে, এবং যেহেতু ট দিয়ে শুরু হচ্ছে তাহলে শয় ট হবে, মূর্ধন্য শয় ট হয়ে যাবে যখন সন্ধিবদ্ধ হবে। তো তখন হবে চলংশ টিট্টিভাহ, চলংশ
টিট্টি ভা। এই 7 নম্বর নিয়মটা হচ্ছে কণিকাতে, সরি কৌমুদিতে 15 নম্বর নিয়ম। আচ্ছা, এরপর হচ্ছে 8 নম্বর যে নিয়মটা সেটা আমরা দেখি, যে যে বর্গের বর্ণ পরে থাকে পদ মধ্যস্থিত ন এর স্থানে সেই বর্গের পঞ্চম বর্ণ হয়। আমরা একটু আগে বর্গের কথা বলছিলাম, ক বর্গ, চ বর্গ, ত বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। কি বললাম? ক বর্গ, ক বর্গতে 5টা করে বর্ণ, ক, খ, গ, ঘ, ঙ, ক, খ, গ, ঘ, ঙ, উ, সরি, আমি যদি সংস্কৃত উচ্চারণ করি, ক, খ, গ, ঘ, ঙ। তারপর হচ্ছে চ, ছ, জ, ঝ, ঞ। তারপর হচ্ছে ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, ধ, ন। তারপর প, ফ, ব, ভ, ম। এই হচ্ছে আমাদের 5টা বর্গ, এবং 5টা বর্গে টোটাল 5টা 5টা করে 25টা বর্ণ। এখন কি বলেছে, কোন একটা শব্দের শেষে শেষ অক্ষর যদি নয় হসন্ত হয়, এবং পরের শব্দটার প্রথম অক্ষরে যদি কোনো বর্গের ধ্বনি থাকে, বর্গের এই আম, এই বর্গগুলোর, এই 5টা বর্গের যে কোনো কোনো বর্ণ থাকে, তখন কি হয়ে যাবে, এই যে আগের বর্ণে যে নয় হসন্ত সেটা উঠে গিয়ে বর্গের পঞ্চম বর্ণ হবে। আমরা একটু বুঝে নিই কেমন। আসন যোগ কাতে, আসন শব্দটার নয় হসন্ত উঠে যাবে, তো এখানে কোন শব্দটা আসবে সেটার জন্য আমরা দেখব পরবর্তী শব্দটা। পরবর্তী শব্দটা আছে কাতে। ক, ক বর্গের পঞ্চম বর্ণ কোনটা? ক, খ, গ, ঘ, ঙ, ঙ, ঙ। তো এই উয়াটার এসে যাবে, তো আম, হয়ে যাবে আসাং, তারপর কাতে, আসাং কাতে। একই রকম ভাবে ওয়ান যোগ চায়াতি, চ, চ বর্গের যে পঞ্চম অক্ষর, চ, ছ, জ, ঝ, ঞ, ঞ, সেই ঞ চলে আসবে, তারপর হবে ওয়ান চায়াতি, ওয়ান চায়াতি। তারপর আছে ওয়ান যোগ টায়াতি, ট বর্গের যে পঞ্চম অক্ষর, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন। তো এখানে দন্তার ন উঠে গিয়ে মূর্ধন্য ন আসবে, ওয়ার্ন টায়াতি, ওয়ার্ন টায়াতি। এরপর আছে রন যোগ জায়াতি, জ, জ হচ্ছে চ, ছ, চ বর্গের তৃতীয় বর্ণ, চ, ছ, জ, ঝ। তারপর তো ওই বর্গের পঞ্চম বর্ণটা হচ্ছে ঞ, তো ওখানে ঞ আসবে, রঞ্জয়াতি। এভাবে করে হলো। কৌমুদিতে আরো কিছু আছে। একটা বলি, যেহেতু এখানে প বর্গটা আসেনি, সেটা একটু বলে দিই। একটা আছে এখানে কৌমুদিতে কান যোগ পাতে, কান, আহ, নয় হসন্ত দিয়ে শেষ হচ্ছে, পাতে প দিয়ে শুরু হচ্ছে, তো প বর্গের পঞ্চম বর্ণ হচ্ছে ম, প, ফ, ব, ভ, ম। তো কান, এই শব্দটা হয়ে যাবে কাম, তখন দুটো মিলে হবে কামপাতে, কান যোগ পাতে হয়ে যাবে কামপাতে। ঠিক আছে। এরপর হচ্ছে আম, এটা হচ্ছে ব্যাকরণ কৌমুদিতে 19 নম্বর নিয়ম, 19 নম্বর, 19 নম্বর। এরপর আছে 9 নম্বর নিয়ম, সেটাতে আমরা চলে যাই। যদি ত পরে থাকে তাহলে পদ মধ্যস্থিত ম এর স্থানে ন হয়। আম, অর্থাৎ প্রথম বর্ণটা শেষ হবে ম দিয়ে, আর পরের বর্ণটা শুরু হবে ত দিয়ে। শুধু ত, স্পেসিফিক কিন্তু ত বলে দিয়েছে। যেমন এখানে গম যোগ তা, তাহলে দুটো মিলে হয়ে যাবে গন্তা। ম হসন্তটা উঠে গিয়ে একটা নয় হসন্ত আসবে, তার সাথে তা যুক্ত হয়ে যাবে, গন্তা হবে। তারপর হচ্ছে গম যোগ তব্যম, গন্তব্যম। তারপর নিয়ম যোগ তা, নিয়ন্তা। আর শাম যোগ তম, শান্তম। এটা হচ্ছে কৌমুদিতে 20 নম্বর নিয়ম। ওখানে আরো কিছু উদাহরণ আছে। আচ্ছা, এরপর হচ্ছে 10 নম্বরটা, যদি ছ পরে থাকে তাহলে স্বরবর্ণের পর চ এর আগম হয়, এবং চ, ছ মিলে চয় ছ হয়। যদি
ছ পরে থাকে, কি বলেছে? ছ পরে থাকে। চ থাকলে হবে না, শুধু ছ থাকতে হবে। ছ পরে থাকে এবং স্বরবর্ণ দিয়ে শেষ হতে হবে, স্বরবর্ণ দিয়ে শেষ হতে হবে, অথবা স্বরধ্বনি দিয়ে শেষ হতে হবে। স্বরধ্বনি কেন বললাম? যেমন উদাহরণে দেখুন, এটা কিন্তু এটা কিন্তু কোনো স্বরবর্ণ নয়, এটা ব্যঞ্জন বর্ণ, কিন্তু স্বরধ্বনি আব, যখন আমরা টা উচ্চারণ করছি তখন একটা আসছে ব এর পর। আমি কিন্তু বলিনি অফ। আগের গুলোতে দেখবেন যে ব্যঞ্জন বর্ণ থাকলে সেগুলোর নিচে হসন্ত আছে, প্রথমটার ক্ষেত্রে বিশেষ করে মাহান, নিয়ম, গম, ওখানে কিন্তু আমরা অ উচ্চারণ করিনি, কিন্তু আমি যখন বলছি তখন একটা অ উচ্চারিত হচ্ছে, স্বরধ্বনি, একটা স্বরধ্বনি। তাই এটাকে আমরা স্বরবর্ণ হিসেবে কাউন্ট করব বা স্বরধ্বনি হিসেবে কাউন্ট করব, সেজন্য এই নিয়মটার ক্ষেত্রে যেটা হবে, পরে ছ থাকলে ছয় ছয় এসে যাবে। আগের বর্ণটা চেঞ্জ হবে না, কিন্তু একটা আলাদা করে চ এসে ছটার সাথে যুক্ত হয়ে যাবে, ছা হয়ে যাবে ছা। যেমন এখানে এটা শেষে অ উচ্চারণ হচ্ছে এবং পরের শব্দটা হচ্ছে ছে দাহা। তো এই শব্দটা চেঞ্জ হবে না, থেকে যাবে যেমন ছিল তেমন। আলাদা করে একটা চয় হসন্ত এসে এই ছটার সাথে যুক্ত হয়ে যাবে, চয় ছ হয়ে যাবে ছে দাহা। পরি যোগ ছা দাহা। পরি, রি, যে ইকার, এটা উচ্চারণ হচ্ছে শেষে রি। একটা স্বরধ্বনি, তো এটার জন্য এই নিয়মটা প্রযোজ্য হবে। তারপর আছে ছাদাহ, এটার ছ এর সাথে একটা চ এসে যাবে, ছাদাহ হয়ে যাবে। চয় ছ, তারপর দাহ, এরকম হবে, তো পুরোটা মিলে হচ্ছে পরিচ্ছাদাহ। তারপর হচ্ছে বৃক্ষ যোগ বৃক্ষ যোগ ছায়া, বৃক্ষ ছায়া। তারপর সীতা যোগ ছত্রম, শীতচ্ছত্রম। বোঝা গেছে তাহলে? প্রথমটা কি দিয়ে শেষ হতে হবে? স্বরবর্ণ বা ধ্বনি দিয়ে শেষ হতে হবে। তারপর পরেরটা দিকে যদি ছ থাকে তখন কোনোটার বর্ণ চেঞ্জ হবে না, জাস্ট আলাদা করে একটা চ এসে যাবে। এটা হচ্ছে কৌমুদীতে 23 নাম্বার নিয়ম। আগেটা ছিল 20, এটা হচ্ছে 23 নাম্বার নিয়ম। এরপর হচ্ছে 11 নাম্বার নিয়ম। যদি স্বরবর্ণ বর্গের তৃতীয় চতুর্থ বর্ণ অথবা ইয় র ল ব হ পরে থাকে, তাহলে পদের অন্তঃস্থিত ক এর স্থানে গ হয়। স্বরবর্ণ তো আমরা চিনি, স্বরবর্ণ দেখেই চেনা যায়, স্বরবর্ণ বা স্বরধ্বনি যেটাই থাকুক। এরপর হচ্ছে বর্গের তৃতীয় বা চতুর্থ বর্ণ। তৃতীয় বা চতুর্থ বর্ণ কোনগুলো? যেমন ক বর্গের যদি বলি ক খ গ ঘ, তাহলে গ হচ্ছে তৃতীয়, ঘ হচ্ছে চতুর্থ। তারপর হচ্ছে যদি ত বর্গ ধরি ত থ দ ধ, দ হচ্ছে তৃতীয়, ধ হচ্ছে চতুর্থ, এরকম বর্গের তৃতীয় এবং চতুর্থ বর্ণ। অথবা য় র ল ব হ, এগুলো যদি থাকে, তাহলে পদের যে মাঝখানে কটা গ হয়ে যাবে। অর্থাৎ একটা প্রথম বর্ণটা ক দিয়ে শেষ হচ্ছিল, ক হসন্ত দিয়ে শেষ হচ্ছিল, সেটা কি হয়ে যাবে? গয় হসন্ত। দিক যোগ অন্তঃ, অ, একটা বর্ণ, আর দিক ক দিয়ে শেষ হয়েছে, তো এখানে কি হয়ে যাবে? ক হসন্ত উঠে উঠে গিয়ে কি হবে? গ হসন্ত বা গ হয়ে যাবে, তখন হবে দিগন্ত, দিগন্ত। তারপর বাক যোগ ঈশঃ, ই, দীর্ঘ এটাও একটা স্বরবর্ণ, তো বাক্যের প্রথম শব্দের ক শব্দটা উঠে গিয়ে হবে গ, হয়ে যাবে বাগীশঃ, বাগীশঃ। তারপর হচ্ছে বাক যোগ দানম। ওই যে বললাম, ত বর্গের তৃতীয় বর্ণ হচ্ছে দ, এটার জন্য আহ যে বাক শব্দের যে কয় হসন্ত সেটা উঠে গিয়ে একটা গ হসন্ত আসবে, হবে বাগ দানম, বাগ দানম। তারপর আছে দিক যোগ গাজাহ, দিগ্গজহ। এই নিয়মটা হচ্ছে এই নিয়মটার আরো অনেকগুলো উদাহরণ আছে। এটা হচ্ছে উম, কৌমুদীতে 25 নাম্বার নিয়ম, অনেকগুলো উদাহরণ পাবেন, এটা তো অনেকগুলো আছে। বিশেষ করে এই 11 এবং 13 দুটোতে অনেকগুলো করে উদাহরণ পাবেন। আচ্ছা, এরপর হচ্ছে 12 নাম্বার নিয়ম। যদি তালব্য স অথবা দন্ত স কিংবা হ, তালব্য স দন্ত স হ পরে থাকলে পদের মধ্যস্থিত ন স্থানে অনুস্বার হয়। এটা খুব সহজ, জাস্ট দন্তানটা উঠে গিয়ে একটা অনুস্বার আসবে, বাকি আর কিছু চেঞ্জ হচ্ছে না। যেমন দন যোগ সনম,
দাংশনম, ভ্রন যোগ সাথে ভ্রাং সাথে, রন যোগ হাতে রং হাতে। এটা কখন বলেছে? যখন পরবর্তী শব্দটা তালব্য শ দন্তা স বা হ দিয়ে শুরু হচ্ছে। তো এখানে রন যোগ হাতে হ দিয়ে শুরু হয়েছে, দন্তা নট ওঠে গিয়ে একটা অনুস্বার চলে আসবে রং হাতে। তারপর মিমান যোগ সাতে, মিমাং সাতে। এটা হচ্ছে কৌমুদীতে 17 নাম্বার নিয়ম। বই থাকলে আপনারা সাথে সাথে দাগিয়ে রাখতে পারতেন যে কোনটা কোনটা বলছি, কোন নিয়মটা। আচ্ছা, যাই হোক, এখন যদি নাও পারেন ক্লাস রেকর্ডিং তো দেওয়া হবে, সেটা অনুযায়ী হচ্ছে পরে বইয়ে দাগিয়ে রাখলেও চলবে। এরপর শেষ নিয়ম, যদি স্বরবর্ণ অথবা গ ঘ দ ধ ব ভ ইয় র ব পরে থাকে। গ ঘ, গ ঘ হচ্ছে প্রথম যে বর্গ, ক বর্গ, সেটার 3 নাম্বার আর 4 নাম্বার বর্ণ। দ ধ, এইটা হচ্ছে ত বর্গের 3 নাম্বার আর 4 নাম্বার বর্ণ। ব ভ, এগুলো হচ্ছে প বর্গের 3 নাম্বার আর 4 নাম্বার বর্ণ। আর ইয় র ভ, এগুলো যদি থাকে তাহলে পদের অন্তঃস্থিত ত এর স্থানে দ হয়। অর্থাৎ প্রথম শব্দটা যে তয় হসন্ত যদি দিয়ে শেষ হচ্ছিল, সেখানে সেটা দ আসবে। যেমন জগৎ যোগ অন্তঃ, অ একটা স্বরবর্ণ, তাই এখানে আহ জগৎ শব্দের যে তয় হসন্ত সেটা উঠে গিয়ে একটা দয় হসন্ত আসবে, হবে জগদন্তঃ। জগৎ যোগ অন্তঃ জগদন্তঃ। তারপর হচ্ছে জগৎ যোগ ইন্দ্রঃ জগদিন্দ্রঃ। এই যে জগৎ শব্দের যে তয় হসন্ত সেটা উঠে গিয়ে একটা দয় হসন্ত আসছে। তারপর ইন্দ্রঃ যুক্ত হয়ে যাচ্ছে জগদিন্দ্রঃ। তারপর জগৎ যোগ ঈশः জগদীশः। ভবৎ যোগ দর্শনম ভবৎ দর্শনম, ভবদ দর্শনম। তয় হসন্ত ঠিক একটা দ আসছে, আর পরেও যেহেতু দ আছে তাই দয় দ হলো ভবৎ দর্শনম। এটার